আপনার ওয়াইফ বলে হয়তো আপনি এমন ভাবছেন, কিন্তু তিনি আগেও এই ধরনের কাজ আমি বিশ্বাস করি না। ভয়ে কখনো গা ছমছম করে উঠবে। আপনার ঘরে কিন্তু খুব অদ্ভুত একটা গন্ধ, কেমন বেবি পাউডারের মতো না? কখনো শিউরে উঠবে সারা সুরে। কিন্তু বরকত সাহেব তো একা থাকেন, তার ঘরে বেবি পাউডার আসবে কোত্থেকে? ভাববেন এও কি সম্ভব? এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী। স্বাগত বন্ধুরা, এবিসি রেডিও এফএম 90.2 শুরু হয়ে গেছে কুয়াশা অর্থাৎ রহস্যের রাত। সঙ্গে আছে আমি শারমিন। প্রতিবারের মতন এবারও আছে আমাদের প্রথম ঘন্টার বিশেষ আয়োজন, অর্থাৎ শুনবো শ্রোতা বন্ধুর পাঠানো একটি লিখে পাঠানো একটি গল্প শুরুতে আছে, এবং তারপরে আছে একটি বিখ্যাত লেখকের একটি রহস্যের গল্প বা ভয়ের গল্প। তো ঠিক আছে, আজকে যে প্রথম গল্পটি আমরা শোনাবো আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের এক বন্ধু অর্থাৎ শ্রোতা বন্ধু, আগেও তার আমরা পাঠানো গল্প পড়ে শুনিয়েছি, আরিয়ান বিন রেজা। আরিয়ান বিন রেজা রেজার গল্প আমরা পড়ে শোনাচ্ছি। আমি পড়ে শোনাচ্ছি না, পড়ে শোনাবে সেতু। শুরুতে তার গল্প থাকছে, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে পরের গল্পে যাবো। সঙ্গেই থাকবে। আর কখনো সখনো 2 পয়সা উপরিও পাওয়া যায়। শুরুতে রোগী আর লাশ পরিবহন করতে একটু খারাপই লাগতো তার, কিন্তু এখন তা সয়ে গেছে। ও চিন্তা করে দেখেছে যাত্রী পরিবহন করার চেয়ে রোগী আর লাশ পরিবহন করাই বেশি নিরাপদ। সই করে অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে দোতলায় উঠতেই শান্তি দিদির সঙ্গে দেখা হয়ে যায় তার। তিনি প্রায় দৌড়ে 7 নং ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। শান্তি দিদি হাসপাতালের সিনিয়র নার্স, কামালকে বেশ স্নেহ করে। ঠিক কামালের মতো দেখতে নাকি তার এক ভাই ছিল। কি দিদি, কি খবর? 21 নম্বর রুগীর অবস্থা বেশি ভালো না রে। স্যারদের খবর দিতে গেছিলাম। তোর বউ কেমন আছে? কোনো চিন্তা করবি না, আমরা আছি। শান্তি দিদি আর দাঁড়ালো না। কামাল কিছু বলার সুযোগ না পেয়ে হেসে অফিস রুমে ঢুকে যায়। সেখান থেকে চাবি নিয়ে সোজা বাহার ভাইয়ের চায়ের দোকানে। চাবি নেয়া মানে কামাল গাড়ি সহ রেডি, কল আসলেই চলে যাবে। বাহার ভাইয়ের দোকানে কামাল এলাহি ভাইকে দেখতে পায়। আরো কয়েকজনকে নিয়ে বসে চা খাচ্ছে আর হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। এলাহি ভাই এই হাসপাতালের ড্রাইভার ইউনিয়নের নেতা। তার হুকুম ছাড়া হাসপাতালের একটা গাড়িও চলে না। তার কথাই আইন। কামাল কাছে গিয়ে সালাম দিয়ে বলে, ভাই কেমন আছেন? সালামের সংক্ষিপ্ত উত্তর দিয়ে এলাহি মিয়া বলে, ওয়ালাইকুম। কি ব্যাপার কামাল, আজকাল থাকো কই? ইউনিয়ন অফিসে আসো টাসো না? শুধু কি রুগীর সেবা করলে চলবো, নিজের ভবিষ্যতের দিকেও তো তাকাইতে হইব নাকি? সমর্থনে আশায় এলাহি মিয়া পাশে বসে থাকা অন্য সবার দিকে তাকায়। সবাই মাথা নেড়ে তাকে সমর্থন দেয়। ইজার, কামাল মিয়ার তো বাচ্চা হইব। পাশে বসে থাকা লম্বা মতো তেল চোরা জহির বলে, আরে কামালের বাচ্চা হইব নাকি, কর বউয়ের বাচ্চা হইব। আরেকজন কথাটা বলার সাথে সাথে সবাই হো হো করে হেসে উঠল। কামাল কিচ্ছু বলল না, মুখে হাসি হাসি একটা ভাব ধরে রাখে, যেন খুব মজা পাচ্ছে। বসো, চাটা খাও। তবে বাচ্চা হনের পর কিন্তু ইউনিয়নের জন্য সময় দিবা। আমি তো তোমাকে লাগিয়া খাটতে খাটতে শেষ, আর যে কোনো দরকারে আমারে ফোন দিবা। তোমাকে লাগিয়া আমার জান কোরবান। বলে এলাহি মিয়া দলবল নিয়ে চলে গেল। কামাল বুঝতে পারে আজকের দিনটা ওর বসে বসেই কাটবে। চায়ের দোকানে দীর্ঘ সময় বসে থাকার পরও কোনো ফোন কল আসে না। কামাল উঠে ওর অ্যাম্বুলেন্সের কাছে চলে আসে। 17 নম্বর অ্যাম্বুলেন্স। দরজা খুলে ও অ্যাম্বুলেন্সে উঠে কিছুক্ষণ খবর শুনে, তাড়াতাড়ি কও কি কইবা। কামাল একটা খালি চেয়ার টেনে বসে পড়ে। তোর বউ কেমন আছে? আছে কোন রকম। দিদি রাইত হইছে, কাজের কথা কও। বউটা একলা ঘরে। কামাল তারা দেয়, আরে বয়ন আছে আমরা, কাজ ছাড়া কি তোরা ডাকছি? কামাল মাথা নাড়ে, দিদি ঠিক বলেছে, কাজ ছাড়া ডাকেনি। শোন, 21 নম্বর বেডের রুগীটা মারা গেছে, লাশ মর্গে আছে, তোরে একটু দিয়ে আইতে হইব। কি কও, এই রাইতের বেলা? জাকিরের তো নাইট, ওরে কও। কামাল চলে যাবার জন্য উঠে দাঁড়ায়। আরে শুন, তোর তো টাকা দরকার, মালদার পার্টি, পথের খরচ বাদ দিয়াও মনে হয় 1000 টাকা দিব।
জাকির গেছে সাভারে, আসলে কমু ও মনে হয় রাজি হইয়া যাইব। সামনে তোর পোলা পাইন হইব, হাতে টাকা পয়সা দরকার, তাই আমি তোরে কইলাম। এখন যাওয়া না যাওয়া তোর মর্জি। 5,000? কামাল একটু দ্বিধায় পড়ে। আসলেই ওর হাতে তেমন টাকা পয়সা নেই। প্রতি মাসে মাটির ব্যাংকটাতে এতদিন যা জমিয়েছে সব মিলিয়ে হয়তো 1,000 কি হবে। এ সময় 5,000 টাকা হলে বাচ্চা হওয়ার সময় অনেক নিশ্চিন্ত হওয়া যাবে। কিন্তু দিদি মায়া তো বাসায় একলা, দেরি করলে ভয় পাইতে পারে। আরে স্যামরা কয় কি, ভয় পাইব কেন? লাগলে আমি যাওয়ানোর সময় একবার দেখে যাবো। শান্তি দিদি খাতায় কিছু লিখতে লিখতে বলেন, যাবি ওই জায়গার ঠিকানা, যা গাড়িতে গিয়ে বল। কিন্তু দিদি এত পথ একা এই রাইতের বেলায় যাইতে পারবো না, ভয় লাগে। আরে স্যামরা একা যাবি কেন? বুইরার 3 বউ যাইব তোর লাগে, দেখিস তুই আবার না বুইরা হয়ে যাস। নিজের রসিকতায় সে নিজেই হেসে ওঠে। কি যে কও না দিদি, আমি তাহলে গাড়িতে যাই। যা, আর শোন, বউরে নিয়ে চিন্তা করবি না, আমি তোর দিদি আছি, যা ভাগ। কামাল বের হয়ে যায়। হঠাৎ করে টাকাটা পেয়ে তার মনটাই ভালো হয়ে যায়। যেতে যেতে মায়ার সঙ্গে ফোনে কথা বলে, মায়াকে জানায় ওকে এখন কুমিল্লা যেতে হচ্ছে, ফিরতে রাত হবে। মায়া যেন কোনো চিন্তা না করে, যত তাড়াতাড়ি সম্ভব ও ফিরে আসবে। কামাল নিচে নেমে দেখে লাশ ওর গাড়িতে তোলা হয়ে গেছে। মনির মেয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এত ভারী কারো শরীর হয়? 4 জন মিললেও তুলতে যে কষ্টটা হইল। কামালের দিকে তাকিয়ে কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল মনির মিয়া। অনেক ভারী নাকি? পাল্টা জিজ্ঞাসা করে কামাল তাকায় অ্যাম্বুলেন্সের ভেতরে। বাম পাশের ব্রিজের উপরে লাশটা রেখে সাদা একটা চাদর দিয়ে লাশটা ঢেকে দেওয়া হয়েছে। মনির মিয়া বাম দিকের দরজাটা বন্ধ করে দেয়। কালো বোরখা পরা লম্বা মতন 2 জন মহিলা দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। একবার কামালের দিকে তাকিয়ে দুজন নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কামালের কান পর্যন্ত সে কথার আওয়াজ পৌঁছায় না। কাগজ নিয়ে আরেকজন বোরখা পরা মহিলা কামালের কাছে এসে বলে, ভাই আপনি কি যাবেন? কামাল উপরে নিচে হাসু চোখ মাথা নাড়ে। সবাই উঠে বসতেই কামাল অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। ঘড়িতে তখন বাজে কাটায় কাটায়, কোনো কন্ট্রোল নেই। ও শুধু চুপচাপ বসে আছে। পেছন থেকে চুক চুক শব্দ ভেসে আসছে। কামাল নিজেকে সামলে সাহস সঞ্চয় করে আবারও পেছনে তাকায়। দেখতে পায় 2 জন করে দুপাশে বসে সবাই সামনের দিকে ঝুঁকে বাচ্চাটাকে খাচ্ছে। ধরা চলছে কুয়াশা FM 89.2 সঙ্গে আছি আমি শারমিন। আর একটু আগে আমরা শুনছিলাম আমাদের এক শ্রোতা বন্ধুর পাঠানো গল্প, পড়ে শোনাচ্ছিল সেতু, এবং যে বন্ধুটি লিখে পাঠিয়েছেন তার নাম আরিয়ান বিন রেজা। চমৎকার একটি গল্প, বেশ ভয়ের গল্প ছিল, বেশ ভয় লেগেছে আমার। তো আমরা আরেকটি গল্প শুনবো এখন। পরে আমরা যে গল্পটি শুনবো অত্যন্ত বিখ্যাত লেখক, আমি যার খুবই ভক্ত, যারা গত কয়েক সপ্তাহ ধরে কুয়াশা শুনছেন, কুয়াশার পরপর বোধহয় 2-3বার তার গল্প প্রচারিত করেছি আমরা। ঠিকই, একদম ঠিক ধরেছেন, সত্যজিৎ রায়ের আরেকটি গল্প শুনবো আজকেও আমরা, এবং গল্পটির নাম হচ্ছে আমি ভূত। নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভয়েরই গল্প হবে, চমৎকার একটি গল্প। তো ঠিক আছে, আমরা গল্পটি শুনি। গল্প আমি ভূত। আজ থেকে ঠিক 3.5 বছর আগে আমি জ্যান্ত ছিলাম। সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয়। এই বাড়ির নাম লিলি ভিলা। আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে। একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায়। আমার মুখেও আগুন লেগেছিল, এইটুকুই আমার মনে আছে। তারপর আর কিছু মনে নেই। তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারা এখন কিরকম তা আমি নিজে জানি না, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না। জলেও যে পড়ে না সেটা বারুজ্জোদের পুকুরে পরখ করে দেখেছি। খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে। লিলি ভিলায় 2 বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল। সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিমড়ে গিয়েছিলেন। দোষটা আমারই। ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির উপরই নির্ভর করে। আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম, কিন্তু অন্য মনস্কতার ফলে
ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম। এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল, ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে। এই ভিমরি দেবার ঘটনার পর থেকে এ বাড়িতে আর কেউ আসে না, কারণ হানাবাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে। আমার পক্ষে এটা একটা লোকসান, কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে, না হলে তো সেই একা একা দিন কাটানো। ভূত এ তল্লাটে আরো অনেক আছে, কিন্তু এ বাড়িতে তো নেই, কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি। শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দও নয়। কয়েকজন তো রীতিমতো মন্দ, যেমন নস্কর্তা বা ভীম নস্করের ভূত। ওর মতো কুচক্রি ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না। এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন। লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তি ভাই দুবের। এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছেন। শাহবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি, ঝপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাইয়ের ঘাটটা মোটকে দিল। তারপর সে কি হই হুল্লো, থানা, দারোগা, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা সব শেষে ফাঁসি পর্যন্ত। কার ফাঁসি? লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তি ভাই দুবের। যে খুনটা করল ভীম নস্করের ভূত, ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হল কান্তি ভাই দুবে। এই উদর বোঝা যে বুধর গাড়ে চাপবে, সেটা জেনে শুনেই নস্করের ভূত করেছিল কাণ্ডটা। আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম যে, তুমি কাজটা ভালো করনি। ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো, আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে। দুই জগতে ঠোকাঠুকি হলেই যত অনাসৃষ্টি। আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি। বিশেষ করে যেদিন থেকে বুঝতে পেরেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায়, সেদিন থেকে আমি একদম সাবধান। লিলি ভিলার পিছনে আম কাঁঠাল বনের একপাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে। সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগ সময়। অবশ্য লিলি ভিলা এখন অনেকদিন থেকেই খালি, কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে। আশ্চর্য, এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই, কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে। যাই হোক, সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয়। বড়রাই যদি আমাকে দেখে ভিমরি যায়, তাহলে ছোটদের কি অবস্থা হবে ভাবতো। না, ওসবের মধ্যে আমি নেই। তবে এটাও ঠিক যে ভূতদের একা একা লাগে। আমারই একটা ভুলের জন্য লিলি ভিলা এখন হানাবাড়ি, তাই কেউ এখানে এসে থাকতে চায় না। আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ, তাদের চলাফেরা, কাজকর্ম, হাসি তামাশার শব্দ কিছুই পাই না। তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে। জ্যান্তরা যদি জানতো যে ভূতেরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে, তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত? কখনোই না। কিন্তু লিলি ফিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হল। একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে। কজন লোক? দুজন, একজন বাবু আর একটি চাকর। তাই সই, বেশি লোকের দরকার নেই আমার। নাই মামার চেয়ে কানা মামা ভালো। ভূতেরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পায়, তাই বলছি। বাবুটির বয়স বছর 50-এর কাছাকাছি। বেটে, মাথায় টাক, খোঁচা খোঁচা গোফ, ঘন ভুরু আর ভ্রুকুটি করা চোখ। বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন, সব দেখে শুনে বুঝে নাও, আধ ঘন্টার মধ্যে আমার চা চাই, তারপর আমি কাজে বসব। এই কথাগুলো অবশ্য আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম। আমরা যেমন দেখি বেশি, তেমনি শুনিও বেশি। আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে।
চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল। বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন। জানালার সামনে একটা টেবিল, চেয়ার, তার উপর দোয়াত, কলম, কাগজ সব রাখা হয়েছে। ইনি তাহলে লেখক? খুব নামকরা লেখক কি? হ্যাঁ, তাই। ভদ্রলোক আসার ঘণ্টাখানেকের মধ্যেই দেওঘরের জনাষ্টেক বাঙালি এসে হাজির হলো লিলি ভিলাতে। তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা। আসল নাম নাম তা জানি না, তবে এই নামেই সকলে তাকে ডাকে। বাঙালির দল নারায়ণ বাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ। এত বড় একজন কাউকে তো সবসময় পাওয়া যায় না, তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন সংবর্ধনা জানাতে ইচ্ছুক। নারায়ণ শর্মা লোকটি দেখলাম বেশ কড়া। বললেন, এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম, আর আশা মাত্র আপনারা এসে সংবর্ধনার জন্য পিড়াপিড়ি করছেন। এই কথায় অবশ্য সকলে একটু কাচুমাচু ভাব করলেন। তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন, বেশ, আমাকে দিন পাঁচেক একটু নিরিবিলি কাজ করতে দিন, তারপর হবে ক্ষণ সংবর্ধনা। বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পি তল্পা গুটিয়ে কলকাতায় ফিরে যাব। এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার মোটেই ভালো লাগলো না। এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি ভিলে এসে উঠলেন কেন? নারায়ণ বাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, তা ভূত যদি আসে তাহলে মন্দ কি, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না। বললেন হারু তালুকদার। কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন। ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত, আর সে নাকি বিভৎস ব্যাপার। প্রায় 15 মিনিট পরে জ্ঞান ফেরে ভদ্রলোকের। এখানে ভালো ডাকবাংলো আছে, ম্যানেজার আপনার খুব ভক্ত, বললে উনি নিজে সব ব্যবস্থা করে দেবেন। আপনি লিলি ভিলা ছাড়ুন। এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন। আপনারা জানেন না বোধহয় যে প্রেততত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে। আমার এখানকার লেখার বিষয় হচ্ছে ওই প্রেততত্ত্ব। সেই ডাক্তারের অবস্থায় আমায় কোনোদিনও পড়তে হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রেকশন নেননি, কোনো ব্যবস্থাও করেননি। আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিচ্ছু করতে পারবে না। আপনারা সদুদ্দেশ নিয়ে উপদেশ দিতে এসেছেন তা জানি, কিন্তু আমি এই লিলি ভিলাতে থেকেই কাজ করতে চাই। এ বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি, তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথা আমি এই প্রথম শুনলাম। কথাটা আমার ভালো লাগলো না। আর প্রেততত্ত্ব, ভূত নিয়েও তত্ত্ব হয় নাকি? এসব কি বলছেন নারায়ণ শর্মা? অবশ্যই এসব এখন ভেবে কোনো লাভ নেই। রাতটা আসুক, আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস। তবে এই ব্যবস্থার কথাটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখার জন্য ভীম নস্করকে জানানো উচিত। সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে। না জানি সে এ খবর শুনে কি বলবে। বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটফটানিও বেড়ে চলল। শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের 200 বছরের পুরনো পোড়ো বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম। সে দোতলার পূব দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই বলল, এই অসময়ে কেন? আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম। শুনে নস্করদা প্রচন্ড ভ্রুকুটি করে বলল, বটে, ব্যবস্থা কি সে একাই করতে পারে? আমি পারি না। কি ব্যবস্থা করবে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফন্দি খেলছে। নস্করদা বলল, কেন? বেঁচে থাকতে 32 বছর ধরে ব্যায়াম করেছিলুম। ডন বৈঠক, মুন্ডুর ডাম্বেল, চেস্ট এক্সপান্ডার কিছুই বাদ দিইনি।
নারায়ণ ছোকরার ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই? ব্যায়াম যে সে করত সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায়। সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, তাতে তার দেহে কোনো বিকার ঘটেনি, তাই এখনো হাত পা নাড়লে শরীরে মাংসপেশি ঢেউ খেলে যায়। আমি বললাম, তাহলে? আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন ধুকপুক করত। তাহলে আর কিছুই না, বলল নস্করদা। আজ রাত 12টায় নারায়ণ শর্মার আয়ু শেষ। ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক ভূত কখনো ক্ষমা করবে না। বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমিই জানি। এদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখেছেন। বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিক হেঁটে আকাশে সন্ধে তারাটা বেরুবার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন। আজ অমাবস্যা। আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি। এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে। সুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসের এক মুঠো নিয়ে একটা ধনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন। সেই ধনুচি থেকে গলগল করে ধোঁয়া উঠতে লাগলো, আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায়। বাপ রে, এ কি ব্যবস্থা! ভূতেরা কোনো গন্ধ পায় না, কিন্তু এই গন্ধ দেখছি নাকের মধ্য দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে। এ কি সর্বনাশ! এই অবস্থায় নস্করদাও এই বাড়ির ত্রিসীমানায় আসতে পারবে না। আর সত্যিই তাই হল। মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পিছনের পাঁচিলের ওদিক থেকে চাপা গোঙানি শুনলাম। সুধন্য, ও সুধন্য! সুধন্য আমার নাম। বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের উপর নাক টিপে বসে আছে ভীম নস্কর। নাকি সুরেই কথা বলল সে। 21 বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার, আর এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হলো। মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না। ও লোকটা পড়াশোনা করে নস্করদা, ও অনেক কিছু জানে। ও হো হো, এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে কি সুখ হতো বলো দেখিনি। সে যে আর হবার নয় সে তো বুঝতেই পারছো। তা পারছি, আজ আসি। এক নতুন অভিজ্ঞতা হলো বটে। নস্করদা চলে গেল, আর আমিও নিজের ঘরে ফিরে এলাম। আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে। ভূতের চোখে ঘুম, এ যে অভাবনীয়, অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তাহলে কি হবে? ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায়, অথচ রাতই হলো ভূতের চড়ে বেড়াবার সময়। আমি আর থাকতে পারলাম না। একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম। ঘুম ভাঙল একটা গলার শব্দে। সময়টা সকাল। আমি ধরফরিয়ে উঠে বসলাম। বসেই সামনে তাকিয়ে চক্ষু স্থির। ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি, কিন্তু এর এমন দশা হলো কি করে? নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিলেন। চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ চালিয়ে চা করতে গেছিল। স্টোভটা বাস্ট করে ওরা বোধহয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে। আমি একটা ডেরা খুঁজছিলাম, তখন এই ঘরটা দেখতে পাই। তা এখানে আরেকজনের ঠাঁই হবে কি? আমি অত্যন্ত খুশি হয়ে বললাম, নিশ্চয়ই হবে। যাক, দুই মুখ পোড়ায় জমবে ভালো। স্বাগত আরেকবার কুয়াশার রাতে, সঙ্গে আছে শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরু করে দেব আজকে আমাদের কুয়াশার কাহিনী, মূল কাহিনী। আজকের কাহিনীটা অন্যবারের মতোই বলবো, যে খুবই ভয়ের নাকি কি বলবো, রহস্যের। তো আজকের মূল কাহিনীটি
গল্প এবং স্ক্রিপ্ট তৈরি করেছেন, মূল গল্পটি এবং স্ক্রিপ্টটি তৈরি করেছেন সিফাত মাহমুদ, নাট্যাংশ পরিচালনা করেছেন সাকি ফারজানা এবং সাউন্ডে ছিলেন যথারীতি খালেদ। তো শুরু করি তাহলে, সঙ্গেই থাকবেন আর ভয় পাবেন না। এটা প্রথমবার দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। শহরের হইচই থেকে দূরে নিরিবিলি নির্ঝঞ্ঝাট একটা এলাকায় খুব সুন্দর একটা দোতলা বাড়ি, চারপাশে বাগান, সেখানে বড় বড় ছায়া দেয়া গাছ থেকে শুরু করে গোলাপের ঝাড়, পাতাবাহার, এমনকি ছোট ছোট লতানো গাছ পর্যন্ত আছে। দেখেই বোঝা যায় এই বাড়ির মালিক খুব শৌখিন। অনেক যত্ন করে গড়া বাগান আর সাজানো এই সুন্দর বাড়িটা। বাড়িটার ছাদ লাল ইটের টালি দেয়া, আর নিচতলা থেকে একটা পেঁচানো সিঁড়ি উঠে গেছে দোতলায়। সবকিছু মিলিয়ে একটা শান্তি শান্তি ভাব আছে বাড়িটায়। এমন একটা বাড়িতে থাকতে পারলে পৃথিবীর যে কোনো মানুষ নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করবে, যে কোনো মানুষ। কিন্তু কারা থাকে এই বাড়িতে, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। সকাল 9:30 বাজে। চমৎকার এই বাড়িটির সদস্যরা জেগে উঠেছে। ডাইনিং টেবিলে গরম কফি থেকে ধোয়া উঠছে। ছোট্ট একটা বাচ্চা খিলখিল করে হাসছে। বাচ্চা মেয়েটির নাম পিঙ্কি, আর পিঙ্কির মায়ের নাম তমা। তমা নিজের কফিতে চিনি মেশাচ্ছে, আর বাইরে চমৎকার রোদ উঠেছে। তমা আপন মনে বাইরের দিকে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে সে একটু চমকে উঠল। শওকত নেমে আসছে। শওকত তোমার হাজবেন্ড। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং পাপা। তুমি অফিসের জন্য রেডি? একদম। আজ একটু দেরি হয়ে গেল নাকি? একটু। তোমার কফি বানিয়ে বসে আছি, ঠান্ডা হয়ে গেল তো। থ্যাংক ইউ মাই ডিয়ার রয়, তোমার হাতের কফি ঠান্ডা খেতেও ভালো লাগে। থাক, বুঝতে পেরেছি। আর তুই এমন হিহি করছিস কেন? চুপচাপ তোর গ্লাসের দুধটা শেষ কর। সারাক্ষণ শুধু হিহি। কি ব্যাপার বলো তো, আমার ডিয়ার ওয়াইফের মুড আজকে ভালো নেই মনে হচ্ছে। কই না তো, তা হবে কেন? তাহলে কি নিয়ে এত চিন্তা করছিলে? কিচ্ছু চিন্তা করছিলাম না। তোমার মেয়ের পেছনে যেভাবে সারাক্ষণ লেগে থাকতে হয়, কিছু চিন্তা করার সময় কই আমার? সমস্যা নেই, যদি তোমার মনে কোনো দুশ্চিন্তা থেকেও থাকে তা দূর করবার মন্ত্র আমার জানা আছে। তাই নাকি? তা সেই মন্ত্রটা কি শুনি? সেটা সময় হলেই দেখতে পাবে। হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি নাস্তাটা শেষ করে অফিসে যাও তো। আজকে যেন তোমার কোন ক্লায়েন্টের সাথে একটা মিটিং আছে না? ওটা মনে হয় একদিন পিছিয়েছে। ঢাকা থেকে যে ভদ্রলোকের আসার কথা ছিল তিনি আজকে আসতে পারছেন না, কাল বা পরশু আসবেন। পুরনো বাড়িটা কি তাহলে বেচেই দেবে? হ্যাঁ, সেটাই তো ভাবছি। এমনিতেও ওটা বিক্রি করতেই বলে গিয়েছিল পাভেল। আর পাভেল দেশের বাইরে চলে যাওয়ার সময় বিক্রি করে যাবার আর সময় পাইনি, জানোই তো। কেনার লোক পাওয়া যাচ্ছিল না বলেই তো আমি এতদিন দেখাশোনা করছিলাম। তবু তো অনেকদিন ওটাকে ভাড়া দিয়েছি। এখন যেহেতু ইন্টারেস্টেড পার্টি পাওয়া গেছে, তাহলে ওটা বিক্রি করে দেয়াই ভালো। কিন্তু এখনকার ভাড়াটিয়াকে কি বলবে? সেটা সমস্যা হবে না, তাকে আগেই বলে দেয়া হয়েছিল যে কোনো সময় আমরা তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিতে পারি। ওই শর্তেই তো উনি এখানে উঠেছেন। তাহলে তো ভালোই। আরেকটা টোস্ট দেব? ওই হ্যালো, হ্যাঁ আমি পরে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। না না, তুমি ফোন রাখো, আমি অফিসে আসছি এক্ষুনি। কি ব্যাপার, কোনো সমস্যা? হ্যাঁ না, হ্যাঁ মানে অফিসে জলদি পৌঁছাতে হবে, অনেক দেরি হয়ে গেল তো। নাস্তাও তো শেষ করলে না। একদম সময় নেই লক্ষ্মী, পরে কথা হবে। আমি উঠছি। বাই বাই পিঙ্কি মামনি। বাই বাই বাবা। আশ্চর্য তো, কে ফোন করলো? এভাবে তো কখনো বের হয়ে যায় না। হাসছো কেন পিঙ্কি? আমি একটা সিক্রেট জানি। সিক্রেট? কি সিক্রেট মা? বলবো না। তমা আর শওকতের সুখের সংসার এভাবেই কাটছে। একজন আরেকজনের সাথে খুনসুটি করে, আর তাদের 4 বছরের মেয়ে পিঙ্কিকে নিয়ে খুব ভালোই সময় কাটছে।
শওকত তো ট্রাভেল এজেন্সির মালিক। 7 বছর আগে যখন দুজনের প্রথম দেখা হয়েছিল তখন তো আমার ভাবতেও পারিনি যে এভাবে তার জীবন এক মুহূর্তে বদলে যাবে। কিভাবে যে এই অদ্ভুত ছেলেটার প্রেমে পড়ল তা এখনো বুঝতে পারে না সে। যাই হোক, তমা খুব সুখী আছে। তার জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দে ভরিয়ে রেখেছে ছোট্ট মেয়ে পিঙ্কি। কিন্তু মাঝে মাঝে মেয়েটা যা অদ্ভুত কথা বলে না, তমা অবাক হয়ে ভাবল 4 বছরের মেয়ের আবার সিক্রেট কি? আচ্ছা, এমন কি হতে পারে যে না, এমন কিছুই হতে পারে না। জোর করে মাথার মধ্য থেকে ফালতু চিন্তাগুলোকে সরিয়ে দেয় তমা। তারপর হঠাৎ তমা দেখল শওকত ভুলে তার টিফিন বক্স নিয়ে যায়নি। সাধারণত শওকত বাড়ির খাবারই খায়। তমা প্রতিদিনই খুব যত্ন করে তার জন্য কিছু না কিছু স্ন্যাক্স তৈরি করে অফিসে দিয়ে দেয়, কিন্তু ইদানিং প্রায় শওকত টিফিন বক্সটা ফেলে যাচ্ছে। তমার খুব রাগ হলো। এত কষ্ট করে সে এটা বানায় সেটা বানায়, আর শওকত সেটার দিকে খেয়ালই করে না। হঠাৎ তার মনে একটা অদ্ভুত চিন্তা এলো, তাহলে কি শওকত ইদানিং বাইরের খাবার বেশি খাচ্ছে? কি একটা ব্যাপার মনে হতে তমা আর কিছু না ভেবে শওকতকে ফোন করতে লাগলো। কথাটা ওকে বলা দরকার। এখনো বোধহয় অফিসে পৌঁছয়নি, রাস্তাতেই আছে। কিন্তু আজব, ওর ফোন বিজি দেখাচ্ছে। মনে হয় ক্লায়েন্টের ফোন। গত কয়েকদিন ধরে শওকত যেন একটু বেশিই বিজি। সারাক্ষণ ফোনে ফিসফিস করে কথাই বলছে। মনে হয় কি যেন একটা ঘোট পাকাচ্ছে। নাকি তমার মনেই অযথা সন্দেহ? যাই হোক, একটা কাজ করা যায়। তমা ভাবল তাহমিনাকে ফোন দেবে। তাহমিনা শওকতের সহকারী, তবে তার থেকেও বড় কথা হলো শওকত আর তাহমিনা দুজন খুব ভালো বন্ধু। বন্ধুর অনুরোধেই তাহমিনা শওকতের অফিসে ওকে সাহায্য করতে শুরু করেছে। কারণ বন্ধুর ওপর যতটা ভরসা করা যায় বাইরের মানুষের ওপর ততটা করা যায় না। তমা তাহমিনাকে ফোন দিতে গিয়ে দেখল সেটাও বিজি। এবার তমা একটু অবাকই হল, ব্যাপারটা কি? এমন কি কিছু ঘটছে যা সে জানে না? এদিকে শওকত ততক্ষণে অফিসে পৌঁছে গেছে। গাড়িতেও 2 বার তাহমিনা তাকে ফোন করেছে। শওকত মনে মনে ভাবছে, ভাগ্যিস তমা ব্যাপারটা টের পায়নি। তমার মনে কোন রকমের সন্দেহ জেগে উঠুক এটা চায় না শওকত। গত কয়েকদিন ধরেই তার মাথায় যে চিন্তা ভাবনা চলছে তা কিছুতেই তমাকে বুঝতে দেয়া চলবে না। তাহমিনা, এখন শুধু তাহমিনার সাথেই এই ব্যাপারটা সে আলাপ করবে। হ্যালো তাহমিনা, ব্যাপারটা কি? আজকে এত দেরি করছো? কালকে বারবার বললাম আজকে সব ব্যাপার ফাইনাল করতে হবে। এই তো আর মাত্র 2 মিনিট, আমি একদম কাছাকাছি পৌঁছে গেছি। অফিসে ঢুকেই আমি এগুলো নিয়ে বসবো, আর পুরো প্ল্যানিংটা আজকেই সেরে ফেলবো। চিন্তা করো না। তোমার বউ কিছু টের পায়নি তো? কি জানি, আজকে একটু গম্ভীর মনে হয়েছিল, তবে মনে হয় না কিছু বুঝতে পারবে। আচ্ছা তাহমিনা, তোমার কি মনে হয় আমরা কি ঠিক করছি? কেন নয়? অতীত নিয়ে আর কতকাল পড়ে থাকবে? এক সময় না এক সময় এটা করতেই হতো। কিন্তু তমা কিভাবে রিয়েক্ট করবে আমি বুঝতে পারছি না। তমা খুব শক্ত মেয়ে। ওর মনে কষ্ট হলেও ও চট করে কাউকে বুঝতে দেবে না। আর আমার মনে হয় প্রথমে একটু কষ্ট হলেও ও ধীরে ধীরে বুঝবে আমরা যা করেছি ওর ভালোর জন্যই। কিন্তু ব্যাপারটা কি ওকে জানিয়ে করা উচিত ছিল না? সারপ্রাইজ ব্যাপারটা যদি ও না নিতে পারে? তুমি একটা কাজ করতে পারো, কাল সকালে ওকে একলা কথাটা বলো। যদি দেখো মোটামুটি স্বাভাবিক ভাবে নিচ্ছে, তাহলে বিকেলে আমরা আমাদের প্ল্যান বাস্তবায়ন করব, ঠিক আছে? বুদ্ধিটা খারাপ না। আচ্ছা, পিঙ্কিকে বলেছিলে? ও আবার ওর মাকে কিছু বলে দেবে না তো? ওকে আরো 2 দিন আগেই বলেছি, বারবার নিষেধ করে দিয়েছে অবশ্য যেন মাকে কিছু না বলে দেয়। আর পিঙ্কিকে না জানালে তো প্ল্যানটা পুরো করাই যাবে না। ঠিক আছে, আমি রাখছি। আমি অফিসে পৌঁছে গেছি, জানালা দিয়ে উকি দিলেই দেখতে পারো। এক্ষুনি উপরে আসছি।
তাহমিনা আর শওকত যখন নিজেরা এসব প্ল্যান করছে, তখন তমা তার মেয়ে পিঙ্কিকে নিয়ে সুপার স্টোরে গেছে কিছু দৈনন্দিন জিনিসপত্র কিনতে। একা একা বাসায় ভালো লাগছিল না। তমার শুধু পুরনো দিনের কথা মনে পড়ছে, গত কদিন ধরে। ওই স্মৃতিগুলোর হাত থেকে সে বাঁচতে চায়। পিঙ্কি ছটফটে চঞ্চল মেয়ে, ওকে চোখে চোখে রাখাই মুশকিল। কিন্তু এই ছোট্ট শহরে মোটামুটি সবাই সবাইকে চেনে, ভয় পাবার কোনো কারণ নেই। শহরটাকে খুব নিরাপদ মনে হয় তোমার কাছে। অন্তত অতীতের সব স্মৃতি ভুলে গিয়ে নিশ্চিন্তে নিরিবিলি জীবন কাটিয়ে দেওয়ার জন্য খুব ভালো এই শহরটি। তোমা পিঙ্কির জন্য কিছু জিনিসপত্র কিনল, ওর পছন্দের চকলেট, বাচ্চাদের পাউডার, ক্রিম আর কিছু বিস্কিট। পিঙ্কি খেলনার সেকশনে ঘুরঘুর করছিল। ওকে ডাক দিতে পেছনে ফিরতেই হঠাৎ তোমার মনে হলো দোকানের বাইরে সে কিছু একটা দেখেছে। একটা ছায়া চট করে সরে গেল যেন। চোখে ভুল দেখেছে কিনা বুঝতে পারল না তোমা। তার ভালো লাগছে না হঠাৎ করেই। তাড়াতাড়ি পিঙ্কিকে নিয়ে বাড়ি ফিরল সে। তার কাছে প্রায় মনে হয় কেউ একজন যেন আড়াল থেকে তাকে দেখছে, যেন সারাক্ষণ চোখে চোখে রাখছে তাকে। সবকিছু থেকে পালিয়ে এসেও যেন তার কোনো মুক্তি নেই। গাড়িতে আসতে আসতে ভাবছে তমা, আচ্ছা শওকতের মনে কি চলছে? এদিকে অফিসে ঢুকছে শওকত। তার মনে হচ্ছিল এখনো একটা অস্বস্তি, কি একটা দুশ্চিন্তা মনে কাটার মতো বিধে আছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি সে তৈরি করতে চায় না, ভালো করতে গিয়ে কোনো রকমের খারাপ কিছু না হয়ে যায়। ঢুকতে না ঢুকতেই দেখলো তামিনা নিজের চেয়ারে বসে আছে, আর তার সামনে রাখা আছে অনেকগুলো খাম আর কাগজপত্র। শওকত তার দিকে তাকিয়ে হাসল। কি ব্যাপার, তোমাকে আবারও টেনসড মনে হচ্ছে? আরে ওসব কিছু না, বাদ দাও। এদিকের খবর কি বলো? ভালোই তো মনে হয়, কাজকর্ম মোটামুটি গুছিয়ে এনেছি। আর যে ভদ্রলোক বাড়ি দেখতে আসবেন বলেছিলেন, উনি সম্ভবত কাল আসবেন। কালকের দিনটা আমি একটু কাজ থেকে মুক্তি চেয়েছিলাম। ভাবছো কেন? আমি তো আছি। আরে না, সব কাজের দায়িত্বই তো তোমার উপর। এখন এগুলো যদি তোমাকে করতে হয়, তার চেয়ে বরং আমিই কাল ওনাকে বাড়িটা দেখাচ্ছি। ওকে, আমার মনে হয় বাড়িটা ওনার অবশ্যই পছন্দ হবে। ভদ্রলোক একটা হোটেল দেওয়ার জন্য বাড়ি সার্চ করছেন, পুরনো আমলের বাড়ি যেটাতে অ্যান্টিক লুক আছে। সেই হিসেবে এই বাড়িটা মানানসই। আমারও তাই মনে হয়। বাড়িটা একটু সংস্কার করে নিলেই চমৎকার হবে। শওকত, আমি জানি তুমি মনে মনে কি ভাবছো। কি? তোমার কথা ভাবছো, তাই না? হ্যাঁ, আসলে কিছুতেই ব্যাপারটা মাথা থেকে তাড়াতে পারছি না। আমার মনে হয় তোমার সিদ্ধান্তটা ঠিকই আছে। তাহমিনা, তোমার কি মনে হয় এই শহরের মানুষ তোমার সম্পর্কে কি ভাবে? চমৎকার সুন্দরী একটা মেয়ে, যে খুবই চুপচাপ, ভীষণ আকর্ষণীয়, কিন্তু একটু অন্যরকম আর একটু অদ্ভুত। তোমা আসলেই অন্যরকম। আমাকে প্রায় অনেকে বলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি কেন তোমাকে নিয়ে যাই না, কিন্তু তুমি তো দেখেছো তোমা কিভাবে এগুলো এড়িয়ে চলে। গত মাসে ওকে নিয়ে ক্লাবের ডিনারে গিয়েছিলাম, ঠিক গ্রুপ ছবি তোলার সময় ওর মাথা ব্যথা ধরলো, তাড়াতাড়ি ওকে নিয়ে বাসায় ফিরতে হলো। আর প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করলেও কখনো খুব বেশি কথাবার্তা ওকে বলতে দেখি না। হয়তো ও ভাবে সবাই সবকিছু জেনে যাবে। সেটা সম্ভব না। পৃথিবীতে প্রতিদিনই তো কত কিছু ঘটছে। কয়জন মানুষ কয়টা জিনিসের হিসাব রাখে। আমিও তোমার কথার সাথে একমত। তাহমিনা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি সবসময় আমার পাশে ছিলে, বিশ্বস্ত বন্ধুর মতো। আর ভবিষ্যতেও থাকবো, ডোন্ট ওয়ারি। রায়হান সাহেব শওকতের প্রতিবেশী। সকালবেলা প্রতিদিনই তিনি একটু হাঁটতে বের হন। তিনি অবসরপ্রাপ্ত একজন আইনজীবী, বয়স হয়েছে। এখন একটু হাঁটাহাঁটি না করলে শরীর ভালো থাকবে না। তাছাড়া সারাটা দিন তো বসে বসেই কাটে তার। রায়হান সাহেবের শখ হচ্ছে লেখালেখি করা। ইন্টারেস্টিং বিভিন্ন মামলার গল্প নিয়ে একটা বইও লিখেছেন তিনি। তার স্ত্রী মারা যাবার পর এ শহরে এসে অবসর জীবন কাটাচ্ছেন। জায়গাটা খুবই সুন্দর, অবসর জীবন কাটানোর জন্য একেবারে আদর্শ। বড় শহরের গোলমাল নেই, অথচ সুযোগ সুবিধা সবই আছে।
স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন রায়হান সাহেব। তার কথা মনে করে আর লেখালেখি করেই এখন দিনের অধিকাংশ সময় কাটে রায়হান সাহেবের। তার ছেলে মেয়ে নেই। আশেপাশের এলাকায় ছোট বাচ্চা কাচ্চাদের দেখতে ভীষণ ভালো লাগে তাই। এই যেমন পিঙ্কি নামের বাচ্চাটা, কি ভীষণ মায়াবী চেহারা। পিঙ্কিদের বাসার পাশ দিয়ে রায়হান সাহেবকে হেঁটে যেতে হয়। প্রায় সব সময় দেখেন বাচ্চাটা বাসার পেছনের বাগানে খেলছে। মাঝে মাঝে তমাকেও দেখেন তিনি ভোরবেলা বাগানে কাজ করছে। তাকে দেখলেই হাসি মুখে সালাম দেয় মেয়েটা, তারপর আবার কাজে মন দেয়। কখনো অবশ্য এর থেকে বেশি কথা হয়নি মেয়েটির সাথে। তবে মাঝে মাঝে রায়হান সাহেবের মনে হয় মেয়েটাকে দেখতে কার মতো যেন লাগে, যেন আগে কোথাও দেখেছেন মেয়েটিকে তিনি। তবে এটা নিয়ে কখনো তিনি বেশি মাথাও ঘামাননি। রায়হান সাহেব নিজের কাজের দিকে এখন মনোযোগ দিতে চান। তার স্ত্রী যতদিন বেঁচে ছিল কোনো কিছুর অভাব বোধ করেননি তিনি, কিন্তু স্ত্রী মারা যাবার পর তিনি খুব একা হয়ে গেছেন। অবসর নেবার পর বুঝতে পারলেন তার এখন আর করার কিছুই নেই। তিনি পরিশ্রমী মানুষ, কোনো কাজ না করে চুপচাপ বসে থাকাটা তার স্বভাব নয়। তাই কোনো কিছু খুঁজে না পেয়ে লেখালেখি শুরু করলেন আবার। প্রথম প্রথম শখ করে লিখতেন বিভিন্ন পত্রিকায়। তারপর একদিন এক প্রকাশক বন্ধু তার লেখা দেখে খুব উৎসাহ দেখালো একটা বই বের করার দিকে। তারই উৎসাহে তিনি প্রথম বইটা লিখলেন। সেটা ছিল তার নিজের চোখে দেখা একটা মার্ডার কেসের ঘটনা। বইটা বেশ পছন্দ করল পাঠক। এরপর প্রকাশকদের অনুরোধ আসতে লাগলো একের পর এক বই লেখার, আর তিনি লিখতেও লাগলেন। পরেরটি তিনি লিখলেন আরো বড় করে, আরো বেশি কেস নিয়ে। রায়হান সাহেব তাই এবার বেশ সময় নিয়ে অনেক পড়াশোনা করে নতুন বইটা লিখছেন। বেশ কয়েকটা চাঞ্চল্যকর মামলা তিনি বাছাই করেছেন। একে একে সেগুলোর জন্য দরকারি বইপত্র আর পেপার কাটিং তিনি জোগাড় করেছেন। এখন সেগুলো নিয়েই কাজ করছেন তিনি। হাঁটতে হাঁটতে রায়হান সাহেব পৌঁছলেন শওকতের পুরনো বাড়িটার দিকে। এ বাড়িতে যে ভাড়াটিয়া থাকে সে বোধহয় তার জানালার কাছে আয়না বা ধাতব জাতীয় কিছু রেখেছে। রোদ পড়লে আলো প্রতিফলিত হয়, আর সব সময় সেটা তার চোখে এসে পড়ে। অনেকবারই তিনি ভেবেছেন কথাটা শওকত সাহেবকে বলবেন, কিন্তু আর বলা হয়নি। বাড়ি ফেরার পথে রায়হান সাহেব দেখলেন তোমাদের বাড়ির বারান্দায় ছোট মেয়েটা দৌড়দৌড়ি করছে। হঠাৎ করে তার মনটা খুব খারাপ হতে লাগলো। নিঃসঙ্গতা অনুভব করতে লাগলেন তিনি, কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য। তারপর জোর করে মাথা থেকে ভাবনাটা সরিয়ে দিলেন তিনি। নাস্তা করেই লিখতে বসবেন। কাজে ডুবে থাকলে মন খারাপ ভাবটা কিছু করতে পারবে না। আজকে তিনি খুব ইন্টারেস্টিং একটা মামলার বিবরণ নিয়ে পড়াশোনা করবেন, মুরাদ হাসান মামলা। পরদিন ভোরবেলা তমা মেয়েকে নাস্তা করাচ্ছে। এদিকে শওকত তাই বাঁধতে বাঁধতে নিচে নেমে এলো। আজকের আকাশটা কেমন যেন একটু মেঘলা হয়ে আছে। বৃষ্টি নামবে নাকি? তাহলে বিকালের প্ল্যানটা মাঠে মারা যাবে। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। দেখে মনে হয় না ওর বয়স 30 পার হয়ে গেছে। কোমল মুখটায় এখনো যেন শিশু সুলভ কিছুটা সৌন্দর্য রয়ে গেছে। শওকত তোমার থেকে মাত্র 2-3 বছরের বড়, কিন্তু ওকে দেখলে অনেক বেশি বয়স্ক মনে হয়। আসলে তোমার চেহারাটার মধ্যে কেমন যেন একটা বাচ্চা বাচ্চা ভাব আছে। তোমার দিকে তাকিয়ে শওকত বলল, হ্যাপি বার্থডে তমা। তোমার চমকে উঠল, তার মুখ সাদা হয়ে গেছে। শওকতের মনে আছে যে আজ তার বার্থডে, কিন্তু সে নিজেই তো এই দিনটা ভুলে যেতে চায়। কি মজা, কি মজা! আজ মামুনির জন্মদিন, আজ মামুনির জন্মদিন। হ্যাপি বার্থডে মামুনি। পিঙ্কি, আজ আমরা অনেক মজা করব। কেক আনবো, গিফট আনবো, আর বিকেলে সবাই মিলে পিকনিক করতে যাব। তোমার তাহমিনা আন্টিকেও আসতে বলেছি। না না শওকত, প্লিজ এসব করো না। তমা, তোমাকে এই চিন্তাটা থেকে বের হয়ে আসতে হবে। কোনো আনন্দ করা যাবে না, উৎসব করা যাবে না, এটা কেমন কথা? আমার তোমাকে এভাবে দেখতে মোটেও ভালো লাগে না।
আমি বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম এবারের জন্মদিনে তোমাকে একটা সারপ্রাইজ দেব। আজকের দিনটা নিয়ে আমার অনেক প্ল্যান আছে তমা, প্লিজ মানা করো না। কিন্তু শওকত, আমার কেমন যেন ভালো লাগে না। তমা, পিঙ্কির খুশির কথা ভাবো, এখন তো ওই তোমার পুরো পৃথিবী। মামনি, মামনি, তোমার বয়স কত? দুষ্টু মেয়ে, তোমার ওসব জানতে হবে না। তাহলে আমি গেলাম, ঠিক আছে? ক্লায়েন্টকে বাড়িটা দেখিয়ে আসার সময় কেক নিয়ে ফিরবো। তুমি বিকেলের জন্য তৈরি হও। দরজা বন্ধ করে তমা ভাবল, শওকত তো ঠিকই বলেছে। কতদিন সে আর এভাবে দুঃস্বপ্ন নিয়ে পড়ে থাকবে? তাকে বাঁচতে হবে, ভালোভাবে বেঁচে থাকতে হবে পিঙ্কির জন্য, ভবিষ্যতের কথা ভাবতে হবে। অতীতের দরজা বন্ধ হয়ে গেছে, সেসব কথা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়াই তো উচিত। নতুন জীবন পেয়েছে সে, নতুন ভাবে উপভোগ করবে। হঠাৎ চমক ভাঙল পিঙ্কির কথায়। মামনি, মামনি, তোমার কি মন খারাপ? কই না তো পিঙ্কি মনি, মন খারাপ হবে কেন? তাহলে তুমি চুপ করে আছো কেন? দেখো, আমার কাছে না 20 টাকা আছে। এই টাকা দিয়ে আমি তোমার জন্য গিফট কিনবো। ইস, আমার মামনিটা আমাকে কত ভালোবাসে। মা, আমি এখন ঘরের কাজ করব, তুমি খেলো। তাহলে আমি বাগানে খেলি। কিন্তু বাইরে তো মনে হয় বৃষ্টি পড়তে পারে, এখন কি দরকার যাবার? তুমি ঘরেই খেলো না মা। না মামনি, প্লিজ, মাত্র একটু খেলবো, অল্প খেলবো। দাও না, দোলনায় চড়বো আর নামবো। আমি যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, তোমাকে গরম কাপড়টা পরিয়ে দিই, বাইরে বেশ ঠান্ডা আজকে। আচ্ছা। শওকত নিজের অফিসে ঢুকে চেয়ারে বসল, ভাবলো তাহমিনাকে ডাকবে। এমন সময় তড়াম করে দরজা খুলে ঘরে ঢুকলো তাহমিনা। তার চোখ মুখ সাদা, হাতে একটা পেপার। কি কি হয়েছে? এরকম করছো কেন? শওকত, পেপারটা দেখো, তোমার ছবি। কি বলছো? মানে? আজকের পত্রিকায় এগুলো ছাপা হয়েছে। বন্ধুরা, কুয়াশা চলছে এফএম 89.2 তে, সঙ্গে আছি আমি শারমিন। এবং আজকের কুয়াশা যে কাহিনী আমরা দেখছি, কাহিনীর মধ্যে বেশ কয়েকটা চরিত্র দেখতে পাচ্ছি। একজন হচ্ছে তমা, তমার হাজবেন্ড শওকত, তার কন্যা ছোট্ট একটি মেয়ে পিঙ্কি, এবং শওকতের সহকারী তাহমিনা, এবং একজন রিটায়ার্ড লয়ার যার নাম হচ্ছে রায়হান সাহেব। এই চারজন ছোট্ট একটি শহরে বাস করছেন তারা। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে তমার একটা পাস নিয়ে, তমা খুব ভয় পাচ্ছে কারণে তার পাস নিয়ে কিছু একটা ঘটনা আছে যেটা আমরা জানি নাকি। মোটামুটি একটা নাটকীয় ব্যাপার কিছু তো একটা অবশ্যই আছে, একটা রহস্য আছে অবশ্যই, কিন্তু কি আমরা এখনো দেখতে পারি। তোমাকে আমরা দেখছি খুব ভীত, তার পিছনের কথা সে ভাবতে চায় না, জানতে চায় না, সে পেছনে আর ফিরতে চায় না। এদিকে শওকত এবং তাহমিনার মধ্যে দেখছি তারা আলোচনা করছে বারবার, তমাকে নিয়ে তারা আলোচনা করছে, কিন্তু কি সেটা জানি না। এবং রায়হান সাহেবও দেখছে যে তমাকে দেখে বলছে যে তমাকে সে কোথাও একবার দেখেছে, এবং পত্রিকায় একটা ছবি এসেছে তোমার। কেন সেটা আমরা জানি না, সেটাই আমরা জানবো এর পরের পর্বে। চলুন আমরা পরের পর্ব শুনি, তারপরে ফিরে আসি। আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221 সঙ্গেই থাকবে। লাফ দিয়ে চেয়ার থেকে উঠে পেপারটা তাহমিনার হাত থেকে কেড়ে নিল শওকত। আসলে তমার ছবি। এই ছবিটা আগে তো কখনো দেখেনি সে। শাড়ি পরা, লম্বা চুল খোলা তমা অন্য মনস্ক হয়ে হাঁটছে। মনে হয় খুব বেশি দিন আগের তোলা নয়। আর আরেকটা ছবি অনেক আগের, বক্কার চুলের তমা আদালত থেকে বেরিয়ে আসছে, মুখ পাথরের মতো কঠিন। তৃতীয় ছবিটাও পুরনো, একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে তমা হাসছে।
কিন্তু বাচ্চাটা পিঙ্কি নয়। পত্রিকার পাতায় লেখা, আজ কোথাও কোনো এক জায়গায় তনিমা হাসান তার নিজের 32তম জন্মদিন এবং তার নিজ হাতে নিহত বাচ্চার 7ম মৃত্যু দিবস উদযাপন করছে। তমা কাপড় ভাঁজ করছিল, এমন সময় কলিং বেল বেজে উঠল। পেপারওয়ালা পেপার দিয়ে যায় এই সময়। তমা নিচে নামতে নামতে ভাবল, অনেকক্ষণ হয়ে গেছে, এখন পিঙ্কিকে নিয়ে আসতে হবে। আর আকাশের অবস্থাও তেমন ভালো না। আজকে মনে হয় না বাইরে বেড়াতে যাওয়া সম্ভব হবে, কারণ যে কোনো সময় ঝড় আসতে পারে। নিচে নেমে তমা পেপারটা হাতে নিল, আর কয়েকটা পৃষ্ঠা উল্টাতেই চোখে পড়ল কয়েকটা ছবি। ধরাস করে উঠল তমার বুক। নিজের অজান্তে গলা থেকে বেরিয়ে এলো একটা তীব্র আর্তনাদ। না না না, সব ভুল, সব ভুল, সব ভুল। অন্ধের মতো হাত ছুড়ল তমা। কাগজটাকে পুড়িয়ে ফেলতে হবে, কেউ যেন না দেখে ফেলে, কেউ যেন জানতে না পারে। তারপর কাঁপা কাঁপা হাতের চুলায় আগুন ধরালো তমা। কাগজটা ফেলে দিল চুলায়। একটু একটু করে পুড়ে যেতে লাগলো সেটা। কিন্তু শহরের সবাই তো এতক্ষণে পড়ে ফেলেছে কাগজ। সবাই জেনে যাবে, সবাই ছি ছি করবে তাকে। কি করবে এখন তমা? আত্মহত্যা? একটা ছবিতে তো তাকে পুরোপুরি চেনা যাচ্ছে। কোথায়, কখন, কবে এই ছবি তোলা হলো? এটা তো খুব বেশি দিন আগের ছবি নয়। সে তো এরকম কোনো ছবি তোলেনি। ঢাকা শহর ছেড়ে চলে আসার পর যতটুকু সম্ভব নিজের চেহারা বদলে ফেলতে চেষ্টা করেছে সে। ববকাট চুলের বদলে তার এখন লম্বা চুল, আগের চেয়ে মোটাও হয়েছে। 7 বছর আগের কেউ তাকে দেখলে এখন আর চিনতে পারার কথা না। কিন্তু এটা কি হলো? এখন তোমার কি করবে? আর পিঙ্কি, পিঙ্কির কি হবে? সে কি তাকে ভয় পাবে? ছুটে বাইরে বের হয়ে এলো তমা। পিঙ্কিকে ঘরে নিতে হবে। কিন্তু কোথায় পিঙ্কি? পাগলের মতো গলা ফাটিয়ে চিৎকার করলো তমা, পিঙ্কি! শওকত আর তাহমিনা তমাকে খুঁজে পেলে নদীর ধারে। পাগলের মতো চেহারা, গা ভর্তি কাদা মাটি, চোখে শূন্য দৃষ্টি, হাতে পিঙ্কির চুলের ব্যান্ড। থরথর করে কাঁপছে, কারো কথা কিছুই বুঝতে পারছে না। তমা, তমা তুমি এখানে কি করছো? পিঙ্কি কোথায়? পিঙ্কি? হ্যাঁ তোমা, পিঙ্কি, পিঙ্কি কোথায়? আমার প্রশ্নের উত্তর দাও। পিঙ্কি নেই। মানে? পিঙ্কি, 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 পিঙ্কি তুই কই? পিঙ্কি, পিঙ্কি। তমা, তোমা, আমার পিঙ্কি কোথায় হারিয়ে গেছে? তোমার কাছে দিয়ে গেছিলাম পিঙ্কিকে। পিঙ্কি! আমি জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। জগৎ আমাকে মাফ করে দাও। পিঙ্কি! রায়হান সাহেব তার স্টাডিতে বসে পড়াশোনা করছেন। তার বইতে যে কেসগুলো নিয়ে লিখবেন সেগুলোর জন্য দরকারি কাগজপত্র ঢাকা থেকে কুরিয়ারের মাধ্যমে আনিয়ে নিয়েছে। কিন্তু পড়ায় বিশেষ মন বসাতে পারছেন না। তোমার বাচ্চাটাকে দেখার পর থেকে মনটা কেমন উদাস হয়ে আছে। নিজের স্ত্রীর কথা, পুরনো দিনের কথা খুব মনে পড়ছে তার। মেঘলা দিন বলে হয়তো আরো বেশি মনটা খারাপ লাগছে। তিনি জোর করে পড়ায় মন দেওয়ার চেষ্টা করলেন। মুরাদ হাসান মামলাটার মূল বিষয়বস্তুটা পড়ে নিয়ে কিছু কিছু নোট নিতে হবে। কেসটা খুবই ইন্টারেস্টিং। মুরাদ হাসান আত্মহত্যা করেছিল কারণ তার স্ত্রী তার ছোট বাচ্চাটাকে খুন করে। স্ত্রী সম্ভবত মানসিক রোগী ছিল। কি যেন নাম ছিল বাচ্চাটার? ও হ্যাঁ, টুম্পা। আহারে, এতটুকু বাচ্চা খুন হলো কিনা মায়ের হাতে, তাও কি নির্মম ভাবে। উফ! মুরাদ হাসান আদালতে ভেঙে পড়েছিলেন, বারবার স্ত্রীকে অভিযোগ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আদালতে প্রমাণ করা যায়নি, কারণ মামলার মূল সাক্ষী নিখোঁজ হয়ে যায়। আর এদিকে হতাশ হয়ে
মুরাদ হাসান পানিতে ডুবে আত্মহত্যা করে। যেখানে তার বাচ্চাটার লাশ পাওয়া গিয়েছিল সেখানেই। কোনো প্রমাণ না থাকায় মহিলাকে আটকে রাখা যায়নি। শোনা যায় এখন নাকি ওই মহিলা কোনো এক মফস্বল এলাকায় থাকে। কোথায় তা অবশ্য কেউ জানে না। নিখোঁজ হওয়া সেই সাক্ষী যদি ফিরে আসে আর আবার যদি মামলা আদালতে ওঠে, তাহলে সেই মহিলাকে শাস্তি দেয়া যেত। কিন্তু তা হয়তো আর কোনো কালেই সম্ভব নয়। এই মামলাটা প্রায় 7 বছর আগের। গভীর মনোযোগ দিয়ে আদালতে হওয়া কথোপকথন পড়তে লাগলেন রায়হান সাহেব। তার কাছে মনে হচ্ছে আদালতে মহিলা অনেক কথা এড়িয়ে গেছেন, অনেক কিছু জানা সত্ত্বেও বলেননি। সবচেয়ে বড় কথা, তার উপর যখন দোষারোপ করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি চুপ থেকেছেন, কোনো প্রতিবাদও করেননি, আবার স্বীকারও করেননি। আশ্চর্য ব্যাপার। সাধারণত আসামিরা নিজেকে নির্দোষ প্রমাণ করতে আপ্রাণ চেষ্টা করে, কিন্তু এখানে মহিলা যেন কিছু যায় আসে না এমন ভাবে পাথরের মতো মুখ করে দিনের পর দিন দাঁড়িয়ে থেকেছেন। আর বেশিরভাগ সময় বলেছেন, আমি ক্লান্ত, আমি খুব ক্লান্ত। রায়হান সাহেবের মনে হচ্ছে এর ভেতরে আরো কোনো রহস্য ছিল যে তখনও প্রকাশ হয়নি, যদিও তিনি এত সহজে সিদ্ধান্ত নেন না। আরো ভালো করে এই কেসটার বিষয়ে ভাবতে হবে। তিনি বড় খামটা খুললেন। এর ভেতরে আছে অনেকগুলো ছবি। ছবিগুলো বের করে রায়হান সাহেব একটু অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার সবসময় মনে হতো তমাকে তিনি কোথাও দেখেছেন, কিন্তু এভাবে তা তিনি কল্পনাও করেননি। তোমার পুরনো চেহারার সাথে এখনকার চেহারার অনেক পার্থক্য। তারপরও রায়হান সাহেব ঠিক চিনে ফেললেন, হ্যাঁ, তমাই সেই মহিলা 7 বছর আগে যে নিজের বাচ্চাকে খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। তখন তার ছিল ববকাট চুল আর পোশাকও ছিল বাচ্চাদের মতো। একজন বয়স্ক মহিলা এমন বাচ্চাদের মতো পোশাক কেন পরত? হয়তো আদালতে সহানুভূতি পেতে, বয়স কম দেখানো গেলে শাস্তি কম মিলবে তাই। কিন্তু অপরাধ কি কখনো চাপা থাকে? ভীষণ শীত করছে তোমার। তাঁতের ফাঁকে বালি কিচকিচ করছে। শওকতের গলা শুনতে পাচ্ছে সে। মনে হচ্ছে যেন অনেক দূর থেকে ভেসে আসছে। পিঙ্কিকে খুঁজছে শওকত। বারবার জানতে চাইছি পিঙ্কি কোথায়। আর এদিকে তোমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সে কি অজ্ঞান হয়ে গিয়েছিল? কতক্ষণ ধরে সে এভাবে পড়ে আছে? সে শুনতে পেল তাহমিনা কি যেন বলছে শওকতকে। শওকত, শওকত, তুমি ভাই পাগলের মতো করো না। মাথা ঠান্ডা রাখতে হবে। তোমাকে রেস্ট নিতে দাও। কি করে মাথা ঠান্ডা রাখবো? আমার বাচ্চা। শওকত, আমাদের এক্ষুনি পুলিশে খবর দিতে হবে। কি? পুলিশ? অবশ্যই। আর দেরি করলে হয়তো ভয়ানক কোনো ক্ষতি হয়ে যাবে। তোমাকেও তুমি বাঁচাতে পারবে না পুলিশের হাত থেকে। এই শহরের সবাই পত্রিকা পড়েছে, সবাই জেনে গেছে তোমার আসল পরিচয়। কিন্তু আর কোনো কথা ভাবার সময় নেই। যত তাড়াতাড়ি পারা যায় পিঙ্কিকে খুঁজে বের করতে হবে, নয়তো সবাই ভাববে পিঙ্কিকেও হয়তো তমা। না না না, এটা সম্ভব না। এটা মিথ্যা কথা। তমা পিঙ্কির কোনো ক্ষতি করতেই পারে না। সেটা আমি জানি শওকত, কিন্তু মানুষকে তুমি কি করে বোঝাবে? তমা অসুস্থ হয়ে পড়ছে, ওর চিকিৎসা দরকার। চলো এক্ষুনি। তমা প্রাণপণে কথা বলতে চাইছে, কিন্তু ওর গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। ও বলতে চাইছে, আমার পিঙ্কিকে খুঁজে বের করো, কিন্তু কিছুই বলতে পারলো না। তার আগে ওরা দুজন বের হয়ে গেল। বিছানায় শুয়ে তোমার চোখ দিয়ে শুধু পানিই পড়তে লাগলো। তাহলে কি সেই নিজের অজান্তে কোনো ক্ষতি করেছে পিঙ্কির? নিজের মানসিক অসুস্থতার কারণ সে বুঝতে পারেনি? তাহলে সে কি পাগল, উন্মাদ, নিজের সন্তানের হত্যাকারী? মা হয়ে কি করে নিজের সন্তানকে সে হত্যা করলো? পত্রিকায় দেখা ছবিটার কথা মনে পড়লো তোমার। চুল বড় করার পর কেউ একজন তার অজান্তে ছবিটা তুলেছে, তারপর ছাপিয়েছে। তার মানে কেউ একজন জানে
যে সে কোথায়। কেউ একজন তাকে আগেই চিনতে পেরেছিল, কিন্তু কে সে? আদালত তো তাকে প্রমাণের অভাবে নিষ্কৃতি দিয়েছিল। বাদীপক্ষের উকিল সেদিন তাকে শাসিয়ে বলেছিল, ভাববেন না যে আপনি মুক্তি পেয়েছেন, নিখোঁজ সাক্ষীকে খুঁজে বের করতে আমাদের চেষ্টা জারি থাকবেই। তাকে যেদিন পাওয়া যাবে সেদিনই আপনার সময় শেষ। একদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ আমি ঠিকই হাজির করব। এরপর থেকেই তমা নিজেকে পাল্টে ফেলতে চেষ্টা করে, চলে আসে এই শহরে। তারপর পরিচয় হয় শওকতের সাথে। মুরাদ তাকে যেরকম পোশাক পরাতো, জোর করে পাল্টে ফেলেছিল সবকিছু, সে বদলে ফেলল। অনেক অনেক শাড়ি কিনেছিল সে। মুরাদের স্মৃতি থেকে সে মুক্তি চেয়েছিল। সে ভেবেছিল তার জীবনের দুঃস্বপ্নের দিনগুলো শেষ হয়ে গেছে। নাম বদলে তনিমা থেকে হয়েছিল তমা, কিন্তু দুঃস্বপ্ন তার পিছু ছাড়েনি। কেউ একজন ঠিকই চিনে ফেলেছে তাকে। তোমার মনে হলো সে অন্ধকারে ডুবে যাচ্ছে। তার সমস্ত সত্তা চিৎকার করে উঠল, না 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 না। রায়হান সাহেব তখন ভেবেছিলেন এই ঘটনাটা যত দ্রুত সম্ভব শওকতকে জানাতে হবে। যদিও শওকতের সাথে তার সরাসরি পরিচয় নেই, তবে তাহমিনা মেয়েটাকে তিনি চেনেন, তার মাধ্যমে ব্যাপারটা বলতে হবে। এমন সময় তিনি বাইরে অনেক হইচয়ের শব্দ পেলেন। অনেকগুলো গাড়ি, তার মধ্যে পুলিশের গাড়িও আছে। রায়হান সাহেব তখনও জানেন না পিঙ্কি নামের মেয়েটিও হারিয়ে গেছে। পুলিশ যখন এসে শওকতকে জিজ্ঞাসাবাদ করছে, এমন সময় রায়হান সাহেব তাদের বাড়িতে এলেন। পুলিশ ইন্সপেক্টর জলিল মোটামুটি নিশ্চিত যে তমাই তার বাচ্চাকে খুন করেছে। পত্রিকায় খবর দেখে যখন তমা বুঝতে পেরেছে তার আসল পরিচয় সবাই জেনে গেছে, তখনই নিশ্চয়ই তার মাথা খারাপ হয়ে যায়। সাগর সাহেব, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। নদীতে ডুবুরি নামানো হয়েছে, রেডিও টিভিতেও খবর দেওয়া হচ্ছে। বাচ্চাটি কারো চোখে পড়লে যেন অবশ্যই যোগাযোগ করে। আপনি কি দয়া করে বলবেন ঠিক কি ঘটেছিল? আমি দেখুন, আপনার ওয়াইফকে বাঁচানোর জন্য বাচ্চাটার জীবন দয়া করে বিপদে ফেলবেন না। আমার স্ত্রী কিছু করেনি, সে নির্দোষ। আপনি কিভাবে এত শিওর হচ্ছেন? না, তমায় কাজ করতে পারে না। কোনো মা নিজের সন্তানকে এভাবে খুন করতে পারে না। দেখুন, আপনার ওয়াইফ বলে হয়তো আপনি এমন ভাবছেন, কিন্তু তিনি আগেও এই ধরনের কাজ আমি বিশ্বাস করি না। আমার সাহায্য দরকার, সত্যিকারের সাহায্য, সন্দেহ নয়। সারা বাড়িতে লোকজন, সাংবাদিকদের ছবি তুলছে, পুলিশ খোঁজাখুঁজি করছে আলামতের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। শওকত কোনো দিকে না তাকিয়ে সোজা তোমার কাছে চলে গেল। তোমা, আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ তোমা, কথা বলো। কি হয়েছিল একটু মনে করতে চেষ্টা করো। তোমার সাহায্য ছাড়া আমরা পিঙ্কিকে খুঁজে বের করতে পারবো না। ও কি খুঁজে বের করতেই হবে। শওকত, এখন তোমাকে জোর করো না। ও খুব বড় একটা শখ পেয়েছে, ওর মনের ভেতর লড়াই চলছে। কিন্তু আমাদের তো জানতে হবে। এমনও তো হতে পারে তোমা কাউকে দেখেছে পিঙ্কিকে নিয়ে যেতে। তোমা কথা বলো। পত্রিকার ওই খবর নিয়ে কিচ্ছু ভেবো না। ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমার পাশে আছি, আমি তোমাকে বিশ্বাস করি। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন বলো, কি হয়েছিল? পিঙ্কি কি নদীর দিকে একা গিয়েছিল? ওকে খুঁজে বের করো। করবো তোমা, করব। কিন্তু তোমার সাহায্য দরকার আমার। তুমি বুঝতে পারছো তোমা? অনেক চেষ্টা করেও তোমা কিচ্ছু করতে পারছে না। ভীষণ দুর্বল লাগছে তার। মুরাদ বেঁচে থাকতে তার যেমন লাগতো ঠিক তেমন। ভীষণ ক্লান্ত, ভীষণ দুর্বল, যেন তার কোনো সাহস নেই, কোনো কিছু করার ক্ষমতা নেই। আর ভয় লাগতো, ভীষণ ভয়। যখন মা মারা গিয়েছিল তখনও এমন হয়েছিল। লড়ার ক্ষমতা নেই, অসহায়, দুর্বল। মুরাদ সবসময় বলতো আরো শক্ত হতে হবে ওকে, সব কিছু ভুলে যেতে হবে। আর এদিকে শওকত কথা বলেই চলেছে,
ওর কথার জবাব দিতে হবে। নিজের শরীরের সমস্ত জোর খাটিয়ে উঠে বসতে চেষ্টা করলো তমা। তমা, তুমি নদীর পাড়ে কেন গিয়েছিলে? আর কি করেই জানলে ওখানেই যেতে হবে? আমি 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 এর আগের বার আমার বাচ্চাটাকে নদীতে পাওয়া গিয়েছিল, তাই তাই আমি আমি ভেবেছি এবারও যদি তেমন কিছু হয়। বিশ্বাস করো শওকত, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। তমা 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 আমি বিশ্বাস করছি তমা, আমি তোমাকে জানি। তুমি সব খুঁটিনাটি আমার কাছে খুলে বলো। শওকত, পুলিশ এসে গেছে। এখন এখন কি হবে? ওরা ওরা আবার আমাকে ধরে নিয়ে যাবে। আমার কথা বিশ্বাস করবে না। তুমি তুমি আমাকে লুকিয়ে রাখো প্লিজ, পারবে না? আমার আমার পিঙ্কিকে খুঁজে দাও। শওকত, শোনো, ইন্সপেক্টর জলিল তোমার সাথে কথা বলতে চাচ্ছেন। তমা, এই কফিটুকু খাওয়ার চেষ্টা করো, ভালো লাগবে। পুলিশ? কিচ্ছু হবে না। পিঙ্কিকে খুঁজে পাবার জন্যই তো আমাদের উচিত ওনাকে সাহায্য করা। তুমি একটু উঠে বসতে চেষ্টা করো, আর তুমি যা জানো সবকিছু তাকে খুলে বলো। আমি ইন্সপেক্টরকে এই ঘরে নিয়ে আসছি। তমা, সাহস রাখো তমা। এখন কেমন আছেন আপনি? ঠিক আছে। আমরা আপনার মেয়েকে খুঁজছি, আপনার সাহায্য আমাদের খুবই দরকার। আপনি শেষ কখন ওকে দেখেন বলেন তো? আমি ও ও খেলতে বাইরে বাগানে যাই। আমি দোতলায় কাজ করছিলাম, কিছুক্ষণ পরে কলিং বেল বাজলে নিচে নামি। তারপর 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 আমি ওকে খুঁজতে থাকি, কিন্তু কিন্তু ঠিক গতবারের মতো আমি কোথাও ওকে খুঁজে পাই না। আপনি যা বলবেন খুব ভেবেচিন্তে বলবেন মিসেস তমা। আপনি কি আজকে পত্রিকাটা দেখেছিলেন? হ্যাঁ, কলিং বেল বোধহয় হকারই দিয়েছিল। আপনার সাথে হকারের কথা হয়েছিল? না, আমি তাকে দূর থেকে চলে যেতে দেখেছি। আর পত্রিকায় আপনি তখন নিজের ফিচারটা দেখলেন? হ্যাঁ, আমি আপনার কেমন লেগেছিল তখন? জানি না, বোধহয় খুব খুব ভয় পেয়েছিলাম, চিৎকার করতে চেয়েছিলাম। আপনি কি তখন পিঙ্কিকে দেখেন? না, ওকে আমি পাগলের মতো খুঁজতে থাকি, কিন্তু কিন্তু কোথাও ছিল না। আমি আমি নদীর দিকে ছুটে গেলাম। মিসেস তমা, আপনি নদীর দিকে কেন গেলেন, অন্য কোনো দিকে না গিয়ে? আমি খুব খুব ভয় পেয়েছিলাম। আমার আমার টুম্পাকেও নদীতে পাওয়া যায়, আমি ভয় পেয়েছিলাম। এবার হয়তো আগের বারের মতো আমার আমার বাচ্চা হারিয়ে গেছে। শওকত সাহেব, আপনি চাইলে আপনার স্ত্রীর জন্য কোনো আইনজীবী নিয়োগ দিতে পারেন। এই কথা বলে পুলিশ ইন্সপেক্টর জলিল বের হয়ে গেলেন। তমা তখন থরথর করে কাঁপছে। শওকত তার মাথায় হাত বুলিয়ে একটু সান্ত্বনা দিয়ে ইন্সপেক্টরের পিছনে পিছনে নেমে গেল। নিচে রায়হান সাহেবও তখন বসেছিলেন। শওকত ইন্সপেক্টরকে বলল, আপনি কি আমার স্ত্রীকেই সন্দেহ করছেন? শওকত সাহেব, আমাকে ভুল বুঝবেন না, তদন্তের স্বার্থে অনেক কিছু আমাদেরকে করতে হয়। আপনার বাচ্চাটাকে খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য। তার জন্য যা যা করতে হয় আমরা করছি। নদীতে ডুবুরি নামিয়েছি, রেডিও টিভিতেও ঘোষণা চলছে। আমি কি একটু কথা বলতে পারি? আপনি? আমি এই এলাকারই বাসিন্দা। খবরটা শুনে দেখতে এসেছি। একই সাথে আমি একজন আইনজীবী, তাই ভাবলাম হয়তো কোনো উপকার করতে পারি। আপনি কি এই ব্যাপারে কোনো তথ্য জানেন? তেমন কিছু না,
তবে আমি বলতে চাচ্ছিলাম, আপনারা কি সংবাদপত্রের অফিসে খোঁজ নিয়েছেন? মানে আজকের ফিচারটা যারা ছেপেছে তারা এসব তথ্য কোথায় পেল? কে তাদেরকে এসব তথ্য দিল? আশ্চর্য, তাই তো। এসব কথা এখানকার কারো জানার কথা না। তোমার এখনকার চেহারার সাথে আগের চেহারার কোনো মিল নেই। আমি এখনই পত্রিকা অফিসে খবর নিচ্ছি। শপথ, আমি এই অবস্থায় তোমাকে বিরক্ত করার জন্য খুবই দুঃখিত। যে ভদ্রলোক আজকে বাড়ি দেখতে আসার কথা ছিল উনি বারবার ফোন দিচ্ছেন। কি করব? জাহান্নামে যাক সেই ভদ্রলোক। সরি। তাহমিনা, দাঁড়াও। আমি সরি, তোমার সাথে এভাবে কথা বলা আমার মোটেও ঠিক হয়নি। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি শওকত। তুমি যদি চাও ব্যাপারটা আমি গিয়ে হ্যান্ডেল করতে পারি। আমি কৃতজ্ঞ থাকব। তুমি ভদ্রলোককে বাড়িটা দেখিয়ে আনো, এখানে আমি সব সামলে নেব। ঠিক আছে। শওকত আবারও তোমার কাছে চলে এলো। এমন সময় ডক্টর ইনাম তার দিকে এগিয়ে এলো। মনে হচ্ছে তিনি কিছু বলতে চান। তোমা কেমন আছে ডক্টর? ও শওকত, আমি কিছু ব্যাপারে আলাপ করতে চাচ্ছিলাম। জি বলুন। আচ্ছা, তুমি কি হিপনোটাইজ করার ব্যাপারে কিছু জানো? হিপনোটাইজ? কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি, তোমার মানসিক অবস্থা যা, তাতে সে এমনিতে স্বাভাবিক হতে পারছে না। আমার মনে হয় সে এমন অনেক কিছু জানে যা স্বাভাবিক অবস্থায় তার পক্ষে বলা সম্ভব না। এ কারণে আমি তাকে হিপনোটাইজ করতে চাই, যদি তুমি অনুমতি দাও। হয়তো সেই অবস্থায় সে এমন কোনো তথ্য দিতে পারবে যাতে পিঙ্কিকে খুঁজে পাওয়া যায়। মানুষ অনেক সময় অবচেতন মনে এমন অনেক কাজ করে যা সে স্বাভাবিকভাবে বুঝতেও পারে না। তোমার মানসিক অবস্থা এখন ঠিক স্বাভাবিক পর্যায়ে নেই। ঠিক আছে ডক্টর, কিন্তু আমি সে সময় সামনে থাকতে চাই। অবশ্যই। এরপর খুব দ্রুত ডক্টর ইনাম প্রস্তুতি নিলেন তোমাকে হিপনোটাইজ করার। কিছু রিল্যাক্স করার ওষুধ দিলেন। তোমা ধীরে ধীরে অবচেতনায় হারিয়ে যেতে শুরু করেছে। এমন সময় ডক্টর তাকে ধীরে ধীরে প্রশ্ন করতে শুরু করলেন। প্রথমে খুব সহজ কিছু কথা, যেন তোমার কষ্ট না হয়। তারপর অতীতের প্রসঙ্গ আসতেই কষ্টে তোমার মুখ কুঁচকে যেতে লাগলো। বোঝা যায় তোমার জীবনে এমন ভয়ানক কোনো কষ্টের স্মৃতি আছে যা সে এমনকি অবচেতন ভাবেও মনে করতে চায় না। তাই কি আদালতে তোমার নিজের পক্ষ নিয়ে কিছুই বলতে পারেনি? কিন্তু যে কাহিনী তোমার মুখ দিয়ে বের হয়ে এলো তা না জানাই হয়তো ভালো ছিল। মানুষ এত নোংরা হয়, এত জঘন্য, এত বিভৎস। কি ঘটেছিল তোমার অতীত জীবনে? তোমা ছিল তার মায়ের একমাত্র সন্তান। তার বাবা মারা গিয়েছিল ছোটবেলাতেই। মা বহু কষ্ট করে স্কুলে চাকরি করে তাকে বড় করেছিলেন। আর চাকরির জন্য মাকে প্রায় থাকতে হতো বিভিন্ন মফস্বল এলাকায় গিয়ে। তোমা থাকতো তার নানা বাড়িতে। কলেজে পড়ার সময় তার সাথে পরিচয় হয় মুরাদের। মুরাদ তার থেকে বয়সে অনেক বড় ছিল, কিন্তু তোমাকে সে খুব ভালোবাসতে শুরু করে। সে তাকে ডাকতো আমার ছোট্ট মেয়ে বলে। একাকী তোমা নিজের একাকিত্ব ভুলতে খুব তাড়াতাড়ি মুরাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। মাকে চিঠি লিখে সে ঢাকায় আসতে বলে, কারণ মুরাদ তাকে বিয়ে করতে চাইছিল। তারপর মাও ঢাকায় আসে। মায়ের ইচ্ছা ছিল না এত অল্প বয়সে তোমার বিয়ে দেবার। তোমার বয়স তো তখন কমই ছিল, কিন্তু তারপরে তাকে দেখাতো একেবারে বাচ্চাদের মতো। মা তাকে অনেক বোঝাতে চেষ্টা করেছিল। তোমা তাকে বলে মুরাদ একবার মায়ের সাথে দেখা করতে চাইছে। তারপর তার মা সে কথাতে রাজি হয়ে যান, কিন্তু সে দেখা করা সম্ভব হয়নি, কারণ তার আগেই তার মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। তোমার মানসিক জোর তখন একেবারেই ছিল না। সে পুরোপুরি মুরাদের উপর নির্ভর করতে শুরু করে দিল। তারপর মুরাদ তাকে বিয়ে করে ফেলল, কিন্তু মুরাদ স্বাভাবিক ছিল না। তার রুচি ছিল ভীষণ রকম বিকৃত। এক কথায় সে ছিল একটা সাইকো টাইপের মানুষ। শিশুদের প্রতি সে যৌন আকর্ষণ বোধ করত। মনোবিজ্ঞানের ভাষায় এইরকম বিকৃত চিন্তার নাম পেডোফিলিয়া।
মুরাদ ছিল এরকমই একটা পেডোফিলিয়াক। তমা দেখতে ছিল অল্প বয়সী বাচ্চাদের মতো, হালকা পাতলা কোমল মুখ, এবং মুরাদ তাকে সবসময় বাচ্চাদের মতো পোশাক পরতে বাধ্য করত আর ভীষণ রকমের অত্যাচার করত তার উপর। তাকে সবসময় একরকমের ওষুধ খেতে বাধ্য করত। সেগুলো কি ওষুধ তোমার জানি না, কিন্তু ওগুলো খেলে তোমার সারাদিন খুব ক্লান্ত লাগতো, কথা বলতে ইচ্ছে করতো না, এমনকি কেউ কিছু জিজ্ঞেস করলে সে কোনো জবাবও দিতে পারতো না, বোকার মতো তাকিয়ে থাকতো, তার মাথা কাজ করতো না। এভাবে একসময় তার একটা বাচ্চা মেয়ে হলো, নাম রাখা হলো টুম্পা। তারপর মুরাদের সব অত্যাচার যেন বাচ্চাটার উপর গিয়ে পড়ল। কোনো মানুষ যে এমন হতে পারে তোমার তা জানা ছিল না। প্রচন্ড ভয় তার অস্তিত্ব কেঁপে উঠত। সে শুধু মনে প্রাণে চাইতো কোনোভাবে মুরাদের কাছ থেকে পালিয়ে যেতে, কিন্তু তার মাথা কাজ করতো না। সে কোথায় যাবে, কি করবে? একদিন টুম্পাকে মুরাদ খুব মারত। এরকমই একদিন অনেক মারাতে টুম্পা খুব অসুস্থ হয়ে পড়ে। তমা ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু সে কথা মুরাদকে বলার সাহস হচ্ছিল না। যদি মুরাদ রেগে যায়, তাই না বলেই বাচ্চাটাকে নিয়ে রওনা দেয়। রাস্তায় গাড়ি থামিয়ে বাচ্চাটার জন্য একটা বিস্কুটের প্যাকেট কিনতে ও একটা সুপার স্টোরে ঢোকে আর টুম্পাকে বলে চুপচাপ বসে থাকতে। টুম্পা খুব শান্ত বাচ্চা ছিল, কখনো কোনো কথা অমান্য করত না। কিন্তু দোকান থেকে বের হয়ে তোমার টুম্পাকে খুঁজে পেল না। পাগলের মতো খুঁজলো সব জায়গায়। এদিকে ভয়ে ও মুরাদকে জানাতেও পারছিল না। সবগুলো দোকানে ও পাগলের মতো টুম্পাকে খুঁজতে লাগলো। তারপর সবাই মিলে পুলিশে খবর দেয়, আর তার ঠিক 2 দিন পরে বাচ্চাটার লাশ পাওয়া যায় নদীতে, পলিথিনে পেঁচানো। তোমার মাথা খারাপের মতো হয়ে গিয়েছিল। সে নিজেকে দায়ী ভাবছিল, কারণ সে টুম্পার দিকে খেয়াল রাখতে পারেনি। আর মুরাদ তো কিছুই জানতো না। তোমার দোষেই টুম্পা মরে গেল। নিজেকে বাঁচানোর চেষ্টা করেনি, কিন্তু সবাই মিলে যখন তদন্ত শুরু করলো, তারপর মুরাদ কেন যেন হঠাৎ আত্মহত্যা করলো সেই নদীতে ডুবে। কিছুই বোঝা গেল না। তারপর তমা ছাড়া পেয়ে পালিয়ে এসেছে এই শহর ছেড়ে, কিন্তু ভুলতে পারেনি নিজের জীবনের সে ভয়ানক দুঃস্বপ্নের মতো দিনগুলো। কার দোষে যে সবকিছু এমন এলোমেলো হয়ে গেল তা আজও বুঝতে পারে না তমা। হতভম্ব হয়ে বসে আছে সবাই। শওকত বুঝতে পারছে না কি বলবে। তার মুখ দিয়ে শুধু একটা কথাই বের হয়ে এলো, আমার মেয়ে পিঙ্কি তাহলে এখন কই? লক্ষ্মী ছোট্ট মেয়ে, তুমি কোথায়? উঠে বসো তো দেখি। দেখো তোমার জন্য কি এনেছি। তোমার ঘুম ভাঙছে না কেন বাবু? একটু পরেই তো তোমাকে অনেক অনেক ঘুমোতে হবে। আর তোমাকে কেউ জাগাবে না, কেউ বিরক্ত করবে না। এখন একটু উঠে বসো তো লক্ষ্মী মেয়ের মতো। আমি তোমাকে অনেক 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 আদর করবো এখন। হ্যালো, কে? জি বরকত সাহেব, আমি তাহমিনা বলছি। আমাদের একজন ক্লায়েন্টকে বাড়িটা দেখাতে চাই। আপনি কি বাড়িতে আছেন, নাকি আমি আমার ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে নেব? পুরোনো বাড়িটার চারিদিকে শ্যাওলা পড়েছে। বাড়িটার বাসিন্দা মনে হয় কখনো এটাকে পরিষ্কার করার চেষ্টাও করেনি। তাহমিনা বিরক্তির চোখ নিয়ে চারিদিকে দেখতে দেখতে ঘরের আঙিনায় ঢুকল। তার সাথে তাদের ক্লায়েন্ট খোদাবক্স সাহেব। তিনি রিটায়ার্ড আর্মি পার্সন। অবসর নেবার পর এখানে একটা কটেজ খোলার শখ চেপেছে, তাই ঘুরে ঘুরে পছন্দের বাড়ি দেখছে। তাহমিনা বাড়ির দরজায় পৌঁছে কলিং বেল বাজে। 1 বার, 2 বার, 3 বার। তারপর বিরক্ত হয়ে যখন ডুপ্লিকেট চাবি দিয়ে নিজেই দরজা খুলে নেবে কিনা ভাবছে, তখনই দরজাটা খুট করে খুলল।
মাথা বের করে ভীষণ বিরক্ত দৃষ্টিতে তাকালো বরকত সাহেব, কিন্তু তাহমিনা সেটাকে পাত্তা দিল না। এমন বাজে আবহাওয়া, আপনারা আসবেন ভাবিনি। আসলে আসতেই হলো। খোদা বক্স সাহেব আবার ব্যস্ত মানুষ, পরে সময় করতে পারবেন না। আসুন খোদা বক্স সাহেব, এদিকে বেডরুম। বাহ, বেশ সুন্দর তো। আরে ওটা কি টেলিস্কোপ নাকি? আপনার চাঁদ তারা দেখার শখ আছে বুঝি? কই? ও হ্যাঁ, আচ্ছা এই আছে একটু একটু। জানতাম না তো। আচ্ছা, এইদিকে হচ্ছে খাবার ঘর, আর তার পাশে একটা স্টোরও আছে। বরকত সাহেব, স্টোরের চাবিটা পাওয়া যাবে? আসলে তালাটা নষ্ট হয়ে গেছে, সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে পাল্টে ফেলেছি। এখন আর চাবিটা খুঁজে পাচ্ছি না। আপনি একটা স্টোরটা দেখাতে পারেন, দুটো একই রকম দেখতে। ঠিক আছে, কি আর করার। আসুন খোদা বক্স সাহেব। আপনার ঘরে কিন্তু খুব অদ্ভুত একটা গন্ধ, কেমন বেবি পাউডারের মতো না? কি বললে? বেবি পাউডার? কিন্তু বরকত সাহেব তো একা থাকেন, তার ঘরে বেবি পাউডার আসবে কোত্থেকে? কি সব অদ্ভুত কথা! বাড়ি দেখতে এসেছেন, বাড়ি দেখুন, ফালতু কথা শোনার সময় নেই আমার। আরে ওটা কি ছিল? কোথায়? কিছু না তো, কিছু না, ওটা কিছু না। না না না, আমি শুনেছি ওটা একটা বাচ্চা কান্না। দেখি স্টোরে ঢুকবো আমি। এই তুই জাহান্নামে যাবি। মুরাদের হাতের কাছে থাকা একটা কাঠের টুকরা দিয়ে তাহমিনাকে মারল, কিন্তু পেরে উঠল না খোদা বক্স সাহেবের সাথে। তিনি আর্মির লোক। খাটের স্ট্যান্ড খুলে নিয়ে মুরাদের মাথায় আঘাত করে বসলেন তিনি। অজ্ঞান হয়ে গেল মুরাদ ওরফে বরকত সাহেব। আর এদিকে তখন পুলিশের কাছে থানায় চলছে আরেক কাণ্ড। টিভির ঘোষণা দেখে একটা ছোট্ট মেয়ে আর তার মা এসেছে থানায়। মেয়েটি জানালো কয়েকদিন আগে একটা লোক তাকে একটা খাম আর কিছু টাকা দিয়ে বলে পোস্ট অফিসে জমা দিতে। আর আজকে যখন বারবার টিভিতে তমা আর মুরাদ হাসানের পুরনো ফাইল ছবি দেখাচ্ছিল, তখন সেই ছবি দেখে মেয়েটি চিনতে পেরেছে লোকটাকে। এই লোকটাই তো তাকে খাম দিয়েছিল। সেটা মাকে বলতেই মা অবাক হয়ে বললেন, তা কি করে সম্ভব? এই লোকটা তো 7 বছর আগেই মারা গেছে। কিন্তু মেয়েটা জোর দিয়ে বলে সে ঠিকই চিনতে পেরেছে। তাই তার মা উদ্বিগ্ন হয়ে মেয়েটাকে নিয়ে থানায় এসেছেন, যদি একটু হলেও তার বলার তথ্য কোনো কাজে লাগে। আর ইন্সপেক্টর জলিল ততক্ষণে সংবাদপত্র অফিসে খোঁজ নিয়ে জানতে পেরেছেন বেনামে একটা চিঠির মাধ্যমে লেখাটা আসে। লেখার সাথে অনুরোধ করা হয়েছিল সেটা যেন ঠিক ওই দিনই ছাপানো হয়। লেখাটা খুব চাঞ্চল্যকর মনে হওয়ায় লোকাল সংবাদপত্র সেটা ছাপে। ইন্সপেক্টর ভেবে পাচ্ছিলেন না বেনামিতে আসা চিঠি কে পাঠিয়ে থাকতে পারে। আর এমন সময় সে মেয়েটা আর মায়ের সাথে দেখা হয়ে গেল। ইন্সপেক্টর জলিল মেয়েটার কথা শুনে হতবাক হয়ে গেলেন। তাহলে কি 7 বছর আগে মরে যাওয়া একটা লোক এসবের জন্য দায়ী, নাকি সে আসলে মারাই যায়নি? আর এদিকে শওকতের বাসায় তমা তখন শুয়ে শুয়ে কাঁদছে। তার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে সে কিছু একটা মনে করতে পারছে না, যেটা তার মনে করতে পারা উচিত। শওকত তাকে সান্ত্বনা দিচ্ছে। তমার চোখের পানি বাদ বাঁধছে না। সমস্ত জীবন এই মেয়েটা নিজের ভেতরে একটা অসহনীয় কষ্ট লুকিয়ে রেখেছিল। মুখ ফুটে কাউকে কিচ্ছু বলার সাহস ছিল না তার। অথচ আজ যখন সবাই জেনে গেছে, তখন নিজেকে কেন যেন ভারমুক্ত মনে হচ্ছে। অথচ তারপরেও মনের খচখচানিটা যাচ্ছে না। আমার পিঙ্কি, পিঙ্কি কোথায় হারিয়ে গেলি মা? একটু ঠান্ডা হতে চেষ্টা করো তমা। শওকত, আমি তোমার কাছে চিরঋণী। কেউ যখন আমাকে বিশ্বাস করেনি, কেউ না, তখনও শুধু তুমি আমার পাশে ছিলে। কিন্তু কিন্তু আমি তোমার সন্তানকে দেখে রাখতে পারিনি। তমা,
তোমার কোনো দোষ ছিল না, তুমি তো। শওকত, বলো। আমার হঠাৎ একটা কথা মনে পড়েছে। কি কথা? এই কথাটা কখনো কেন আমার মাথায় আসেনি। কি কথা? মুরাদ পানি প্রচন্ড ভয় পেত, এমনকি ও নদীর ধারেও যেতে চাইতো না। তাহলে কি করে ও নদীতে ডুবে আত্মহত্যা করলো? মুরাদ মরেনি, ও বেঁচে আছে। আমার বাচ্চাটাকে ওই নিয়ে গেছে। আমি জানি। এসব কি বলছো? এটা কি সত্যি? শওকত, আমার পিঙ্কিকে বাঁচাও প্লিজ, আমার পিঙ্কিকে তুমি বাঁচাও। এমন সময় প্রচন্ড শব্দে একটা ফোন বেজে উঠল। দুজনে চমকে উঠে ফোনের কাছে দৌড়ে গেল। ফোনটা এসেছে থানা থেকে। গম্ভীর কণ্ঠে ইন্সপেক্টর জলিল বললেন, শওকত সাহেব, আপনার মেয়েকে খুঁজে পাওয়া গেছে, ও ভালো আছে। ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওদেরকে মানে? আপনার মেয়েকে আর তাহমিনাকে। ভয় পাবেন না, তেমন সিরিয়াস কিছু হয়নি, উনি সামান্য আহত হয়েছেন। আমি বিশ্বাস করতে পারছি না, কি করে এসব ঘটলো? কোথায় পেলেন আবার আমার মেয়েকে? আপনি চলে আসুন, সবকিছু আমাদের কন্ট্রোলে এখন। ও হ্যাঁ, আপনার ওয়াইফকে এখন জানাবার প্রয়োজন নেই। তার আগের স্বামী মিস্টার মুরাদ বেঁচে আছেন, তাকে আমরা ধরেছি। মনে হয় ও এটা জানে। এরপরের কাহিনী শওকত, তমা আর পিঙ্কি ভালোই আছে। তমা এখন অনেকটাই সুস্থ হয়ে এসেছে, ওর দুঃসহ দিনগুলো শেষ হয়ে গেছে। তাহমিনাকে এখন আর কোনো কিছু নিয়েই সন্দেহ করে না সে, বরং সবাই মিলে একসাথে একদিন পিকনিকে যাবার কথাও ভাবছে। রায়হান সাহেব তার নিজের বইটা লিখে প্রায় শেষ করে এসেছেন, আর বইয়ের ভূমিকায় কি লিখতে হবে তাও ভেবে রেখেছেন। তিনি লিখবেন, আমরা আমাদের জীবনে ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা করি বলেই সেগুলো একসময় খুব ভয়ানক হয়ে ওঠে, এত ভয়ানক যে তখন আর কিছুই করার থাকে না। যেমন তিনি সব সময় যেতে আসতে দেখতেন শওকতের পুরনো বাড়িটার জানালায় ধাতব কিছুর থেকে আলো প্রতিফলিত হয়, কিন্তু কোনো দিনও সেটা তাকে বলা হয়ে ওঠেনি। আরো আগে বললে হয়তো অনেক রহস্যই আরো আগে খুলতে পারত। তমা যদি মুখ ফুটে কথা বলতে পারত, হয়তো একটা নিষ্পাপ শিশুর জীবন বেঁচে যেত। তমা সেটা তখন পারেনি। অন্যায়ের প্রতিবাদ সবসময় করা উচিত, যত ভয়ই লাগুক না কেন, কারণ তা না হলে অন্যায়কারীর সাহস শুধু বাড়তেই থাকে। জীবনটা আরো অনেক সুন্দর হতে পারত যদি আমরা এইসব বিকৃত রুচির অমানুষগুলোকে তাদের উপযুক্ত শাস্তি দিতে পারতাম। এতক্ষণ শুনলেন আজকের কুয়াশার কাহিনী, অর্থাৎ গল্প শেষ হয়ে গেছে। চমৎকার একটি গল্প শুনলাম আজকে আমরা কুয়াশায়, আশা করি খুব ভালো লেগেছে সবার, এবং লিখেছেন তাই সবাই। তো আজকের এই গল্পটি একটি বিদেশি গল্প থেকে নেওয়া হয়েছে, মূল গল্পটি, এবং এটির নাট্যরূপ দিয়েছেন সিফাত মাহমুদ, এবং নাট্যাংশ পরিচালনা করেছেন সাকি ফারজানা, সাউন্ডে ছিলেন খালিদ, এবং কুয়াশার এই নাটকে যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন সুমন, কুমকুম, নাদিরা, মিলু, সাকি, সেতু, রনি, খালিদ ও মঞ্জু। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানাচ্ছি।